প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি তাপস কুমার শাখার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং তোমাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে জয়েন করার জন্য। আমাদের এই ক্লাসটি কলেজের ফেসবুক অথবা ইউটিউবে দেখতে পাবে তোমরা। প্রিয় শিক্ষার্থী, সারা পৃথিবী আজ করোনা ভাইরাসে আক্রান্ত, বাংলাদেশও পিছিয়ে নেই। প্রতিদিন বাড়ছে আক্রান্তের হার, বাড়ছে মৃত্যুর হার। তাই যে যেখানে আছো আশা করি ঘরে বসে আছো। তাই ঘরে বসে থেকে তোমাদের দীর্ঘদিন লেখাপড়া ব্যাহত হচ্ছে। এই লেখাপড়াটাকে চালু করার জন্য আমাদের কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সর্বোপরি শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় অনলাইন ক্লাস শুরু, যা ঘরে বসে তোমরা উপকৃত হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং শুনবে এবং সেটা চর্চা করবে। আজ আমি ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষে রিলেটেড যে একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার ক্লাস নেব। চ্যাপ্টারটার নাম রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস মানে অনুপাত বিশ্লেষণ। আমি আগেই বলে রাখি, এটা অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য, কমার্সের স্টুডেন্ট যারা তাদের জন্য খুবই উপকারী এবং এটা দিয়ে তোমরা বাসায় বসে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। প্রথম কথা হচ্ছে রেশিও কি। What is ratio? Ratio is how much on a thing there is compared to another thing. অর্থাৎ একটা বিষয়ের সাথে অন্য বিষয় তুলনা করা। রেশিও হচ্ছে গাণিতিক দুইটি বিষয়, যে পারস্পরিক যাদের ভিতরে সম্পর্ক থাকবে, যে সম্পর্কটাকে আমরা গাণিতিক সংখ্যায় প্রকাশ করতে পারবো, সেটাকে বলা হচ্ছে রেশিও। রেশিও মানে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের অনেকগুলি প্রকারভেদ আছে, যে প্রকারভেদগুলো আমরা একটু পরেই জানবো। টাইপস অফ রেশিও। টাইপস অফ রেশিও, রেশিওটাকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করি। যে লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, 3 প্রফিটেবিলিটি রেশিও, টার্নওভার রেশিও, 5 আর্নিং রেশিও। লিকুইডিটি রেশিওটা হচ্ছে তারল্য রেশিও, যেটাকে আমরা বলি যে কারেন্ট রেশিও, কুইক রেশিও। কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। এই সূত্রের সাহায্যে আমরা মোটামুটি এগুলো সব জানতে পারবো, শিখতে পারবো এবং যারা সূত্র মুখস্থ করতে পারবে তাদের জন্য এই চ্যাপ্টারটা একেবারে ইজি। কারেন্ট রেশিও কাকে বলে? চলতি সম্পত্তি এবং চলতি দায়ের ভিতরে, অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসের ভিতরে যে সম্পর্ক বিদ্যমান থাকবে সেটাকে বলা হবে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। এখন কথা হলো কারেন্ট অ্যাসেটটা এবং কারেন্ট লায়াবিলিটিস কি। কারেন্ট অ্যাসেট হচ্ছে সেই অ্যাসেট, যে অ্যাসেটটা আমরা 1 বছর বা তার কম সময়ের ভিতরে টাকায় রূপান্তর করতে পারি, সেটাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটিস, যে লায়াবিলিটিসটা আমরা 1 বছর বা তার কম সময়ের ভিতরে পরিশোধ করতে পারি, সেটাকে বলা আছে কারেন্ট লায়াবিলিটিস। প্রত্যেকটা রেশিওরই একটা স্ট্যান্ডার্ড মান আছে এবং এখানে কারেন্ট রেশিওর স্ট্যান্ডার্ড মান 2:1, অর্থাৎ 2 টাকার অ্যাসেটের বিনিময়ে 1 টাকা লায়াবিলিটিস থাকলে তাহলে কারবারের অবস্থা ভালো বোঝা। প্রিয় শিক্ষার্থী, আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস যদি না বুঝি তাহলে অঙ্ক কিন্তু করতে পারবো না। তাই এর পরবর্তীতে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো দেখাবো। 2 নম্বরে কুইক রেশিও, ত্বরিত অনুপাত। ত্বরিত অনুপাত, তারল্য অনুপাত, দ্রুত অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত ও অগ্নি পরীক্ষা অনুপাত একই নাম। যে নামে আসুক না কেন সেই নাম দিয়ে আমরা একই সূত্র প্রয়োগ করতে পারব। সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও আবার 2 প্রকার: ডেট ইকুইটি রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও। প্রফিটেবিলিটি রেশিও, লাভ যে রেশিওর ভিতরে আমরা শতকরা হার প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। গ্রোস প্রফিট রেশিও, অপারেটিং ইনকাম রেশিও, নেট প্রফিট রেশিও। 4 নম্বরে টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, রিসিভেবল টার্নওভার রেশিও। 5 নম্বরে আর্নিং রেশিও, প্রফিট আর্নিং রেশিও, আর্নিং পার শেয়ার। এই টাইপস অফ রেশিও, 5 টাইপস অফ রেশিও এখানে দেখানো হয়। এর মধ্য থেকে আমরা কয়েকটা রেশিও এখন আলোচনা করব। কারেন্ট রেশিও, কুইক রেশিও,
গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। পাঁচটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এই পাঁচটা সূত্র সম্পর্কে জানবো এবং একটা ম্যাথ করব। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট divided current liabilities। অর্থাৎ কারেন্ট অ্যাসেটকে আমরা কারেন্ট লায়াবিলিটিতে ভাগ করলেই কারেন্ট রেশিওটা পেয়ে যাব, চলতি অনুপাতটা পেয়ে যাব। কারেন্ট অ্যাসেট, এখন কথা হচ্ছে কারেন্ট অ্যাসেটটা কি? কারেন্ট অ্যাসেট ক্যাশ, নগদ টাকা। আমরা যে কোনো মুহূর্তে এটাকে টাকায় রূপান্তর আমাদের পকেটে থাকতে পারে, যে কোনো কারো কাছে থাকতে পারে। ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, closing inventory, prepaid expenses, এগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট বলি। দুই নম্বর হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। accounts payable, bank overdraft, accrued expenses, proposed dividend, income tax payable, employee welfare fund, মোটামুটি এগুলোকে কারেন্ট লায়াবিলিটিস আমরা বলতে পারি। তাহলে মোট কারেন্ট অ্যাসেটকে মোট কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে কারেন্ট রেশিও। ধরি আমরা কারেন্ট অ্যাসেট 20 লাখ, কারেন্ট লায়াবিলিটিস 10 লাখ, তাহলে এটা ভাগ করলে 2:1। প্রত্যেকটা অনুপাতের একটা স্ট্যান্ডার্ড মান আছে, তেমনি কারেন্ট রেশিওর স্ট্যান্ডার্ড মান আছে 2:1। অর্থাৎ 2 টাকার অ্যাসেটের বিনিময়ে 1 টাকার লায়াবিলিটিস থাকলে আমরা কারবারের অবস্থা সন্তোষজনক বোঝাবো। 2 টাকা থেকে কেউ 2 টাকা মানে 200 কোটি টাকা, 2000 কোটি টাকা, 1 টাকা মানে 100 কোটি টাকা, 1000 কোটি টাকা ইত্যাদি হতে পারে। তেমনি
এই কেউ যদি আমার কাছে 100 কোটি টাকা পায় আর আমার সম্পদের পরিমাণ যদি 200 কোটি টাকা থাকে, তাহলে এই 200 কোটি টাকা থেকে আমি 100 কোটি টাকা পরিশোধ করলেও আমার 100 কোটি টাকা থাকবে, যা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো এবং কারবারের অবস্থা ভালো বোঝাবো। তাহলে কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস, মনে রাখবে তোমরা। এবং এই সূত্রটা অবশ্যই মনে রাখবে, কারেন্ট অ্যাসেট কি, কারেন্ট লায়াবিলিটিস কি। এরপরে আসবো আমরা কুইক রেশিও। কুইক অ্যাসিড টেস্ট, লিকুইডিটি, রেশিও। কুইক অ্যাসেট divided quick liabilities, অর্থাৎ তড়িৎ অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত এবং লিকুইডিটি তারল্য অনুপাত একই কথা। যে কুইক সম্পত্তিকে আমরা কুইক লায়াবিলিটিস দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই আমাদের কুইক রেশিও। আমি আগেই বলছি প্রত্যেকটা জিনিসেরই একটা আদর্শ মান থাকে। একটা কুইক রেশিওর আদর্শ মান 1:1, অর্থাৎ 1 টাকার সম্পত্তির এগেনস্টে, কুইক সম্পত্তির এগেনস্টে 1 টাকার কুইক দায় থাকলে আমরা কারবারের অবস্থা ভালো বোঝাবো। এখন প্রশ্ন হলো 1 টাকা থেকে 1 টাকা পরিশোধ করে দিলে আমার তো কিছুই থাকে না, জিরো থাকে, তাহলে আমার কারবারের অবস্থা ভালো বোঝায় কীভাবে? আমরা দীর্ঘদিন ব্যবসা করি, এই ব্যবসার বিনিময়ে আমাদের একটা সুনাম তৈরি হয়। সুনামের ফলে যেখান থেকে আমরা মাল ক্রয় করি বা মাল পারচেস করি, তারা বাকিতে মাল দেয়। আমি সুনাম যদি না থাকে বাকিতে মাল দেবে না এবং আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারবো না। আমাদের গুডউইলের কারণেই এই 0 টাকা দিয়ে আমরা ব্যবসা করতে পারি। বাকিতে মাল এনে বিক্রি করে তার টাকাটা তাকে দিয়ে, কোম্পানির টাকা কোম্পানিকে দিয়ে, লাভটা নিজের কাছে রাখবো, আস্তে আস্তে একটা ক্যাপিটাল তৈরি হবে। এই জন্য আমার এর মান আছে 1:1। গ্রস প্রফিট রেশিও। Gross profit divided net sales into 100, মোট লাভ অনুপাত। মোট লাভ অনুপাতের আদর্শ, মোট লাভ অনুপাতের সূত্র আছে মোট লাভ ডিভাইডেড নেট বিক্রয় ইন্টু 100। এবং গ্রস প্রফিট যদি কোনো অঙ্কের ভিতরে সরাসরি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রস প্রফিট সমান সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলেই আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাব। 4 নাম্বার আমার নেট প্রফিট। নেট প্রফিট ডিভাইডেড নেট সেলস ইন্টু 100। এই ক্ষেত্রে বলে লাগা ভালো, আমার গ্রস প্রফিটের আদর্শ মান বা স্ট্যান্ডার্ড মান 20% থেকে 30%। 20% থেকে 30% যদি আমার গ্রস প্রফিট হয়, তাহলে কারবারের অবস্থা সন্তোষজনক বোঝাবে। আর নেট প্রফিটের আদর্শ মান আছে 5% থেকে 10%। 5% থেকে 10%-এর ভিতরে যদি আমার লাভটা থাকে বা তার বেশি হয়, তাহলে কারবারের অবস্থা সন্তোষজনক বোঝাবে। এখন কথা হলো, অনেক সময় নেট প্রফিট আমাকে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে নেট প্রফিটটা কীভাবে বের করব? নেট প্রফিট সমান গ্রস প্রফিট
মাইনাস অপারেটিং এক্সপেন্সেস। নেট প্রফিট গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, অর্থাৎ মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিলেই নেট প্রফিটটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে, মনে না রাখলে কখনোই অঙ্ক পারবে না। এবার আমার 5 নম্বর সূত্র, ইনভেন্টরি টার্নওভার রেশিও। সেলস অবলিক কস্ট অফ গুড সেলস, সেলস বা কস্ট অফ গুড সেলস অ্যাভারেজ ইনভেন্টরি। বিক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় যদি কখনো কস্ট অফ গুডস সোল্ড না থাকে বা বিক্রয় থাকে, বা কস্ট অফ গুডস সোল্ড আছে বা বিক্রয় আছে বা বিক্রয় নাই ইত্যাদি, যদি যে কোনো দুইটার একটা যদি থাকে তাহলে সেটাকে আমরা অ্যাভারেজ ইনভেন্টরিতে ভাগ করলেই আমরা টাইমটা পেয়ে যাব যে ইনভেন্টরি কত সময় আমাদের বিক্রি হতে পারে। এখানে অ্যাভারেজ ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড 2, অর্থাৎ প্রারম্ভিক ইনভেন্টরি এবং সমাপনী ইনভেন্টরি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ ইনভেন্টরিটা পেয়ে যাব। এর একটা আদর্শ মান আছে, স্ট্যান্ডার্ড মান 8 টাইমস, অর্থাৎ যে মজুদ পণ্যটা আমার থাকবে সেটা যদি আমি 8 বছরে 8 বারে বিক্রি করে দিতে পারি তাহলে ওই কারবারের অবস্থা ভালো বোঝাবে বা ওই পণ্যের অবস্থা ভালো বোঝাবে। যদি 8-এর অধিকবার হয় তাহলে পণ্যের অবস্থা খারাপ বোঝাবে, এবং 8-এর যদি কম হয় তাহলে পণ্যের অবস্থা আরও ভালো বোঝাবে বা কারবারের অবস্থা আরও ভালো বোঝাবে বা কারবারের অনেক গুডউইল আছে। এই প্রসঙ্গে আমি একটা অঙ্ক এখানে সেট করবো, যে অঙ্কটা দিয়ে তোমরা সহসাই অঙ্কগুলোর এই সূত্র অনুযায়ী অঙ্কটা বুঝতে পারবে, এবং এই 5টা সূত্র দিয়ে আমি সাধারণত একটা অঙ্ক সেট করব। From the following transaction of X Limited, total current asset $15 লাখ, total current liabilities $7,50,000, inventory $10 লাখ, ব্যাংক ওভারড্রাফট $2,50,000, টোটাল সেলস ধরি, টোটাল সেলস 12 লাখ,
কস্ট অফ গুডস সোল্ড 8 লাখ। অপারেটিং এক্সপেন্সেস 2 লাখ। এই আছে মূলত অঙ্কটা। এর ভিতর থেকে আমার রিকোয়ারমেন্টসে কি কি করতে হবে, রিকোয়ারমেন্টস কারেন্ট আছে, কারেন্ট রেশিও, কুইক রেশিও, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। এই 5টা সূত্র আমরা আজ অঙ্ক করব। এই অঙ্কটার আলোকে 5টা সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে অঙ্কটা মুছি এখন, এরপরে অঙ্কর সূত্র অনুযায়ী অঙ্ক শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে অঙ্ক সূত্র মুখস্থ না করলে অঙ্ক পারা যাবে না। তাই এই সূত্রের আলোকেই আজ আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা এই সূত্রগুলোই ইম্পর্ট্যান্ট এবং বোঝার জন্য এই সূত্রগুলোই যথেষ্ট। তোমরা বাসায় একটু ট্রাই করলে, বাসায় একটু চেষ্টা করলে তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্কগুলো অবশ্যই পারবে। পরবর্তীতে নেক্সট আরেকটা ক্লাস নেওয়া হবে এর উপরে। আজকের মতো আমি এখন অঙ্ক স্টার্ট করছি। 1 নম্বর আছে কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট divided current liabilities. অঙ্কের ভিতরে আমার খুব সহজ করে বলা ছিল কারেন্ট অ্যাসেট কত টাকা, কারেন্ট লায়াবিলিটিস কত টাকা, সেটা আমরা এখন এখানে বসিয়ে দিলে অঙ্কটা আমরা পেরে যাব। কারেন্ট অ্যাসেট ছিল 15 লক্ষ টাকা, কারেন্ট লায়াবিলিটি ছিল 7,50,000 টাকা। অর্থাৎ 15 লক্ষ টাকাকে আমরা 7,50,000 টাকা দিয়ে ভাগ করলে পাবো 2:1। আমি আগেই বলেছি আমাদের কারেন্ট রেশিওর আদর্শ মান বা স্ট্যান্ডার্ড মান 2:1। অঙ্কের ভিতরে দেখা যাচ্ছে 2:1, অর্থাৎ কারবারের অবস্থা সন্তোষজনক। কারবারের অবস্থা সন্তোষজনক বোঝাচ্ছে। 15 লক্ষকে 7.5 লক্ষ দিয়ে ভাগ করলে আমরা 2 পাই, আর নিচেরটাকে সবসময় 1 ধরতে হয়, অর্থাৎ 2:1। 2 নম্বর আমার কুইক রেশিও। কুইক অ্যাসেট কুইক লায়াবিলিটিস। এখন কুইক অ্যাসেট সমান কারেন্ট অ্যাসেট থেকে যদি আমি ইনভেন্টরি বাদ দিই তাহলে কুইক অ্যাসেটটা পাবো, আর কুইক লায়াবিলিটিস কারেন্ট লায়াবিলিটিস থেকে আমরা ব্যাংক ওডিটা বাদ দিলে কুইক লায়াবিলিটিস পাবো। তাহলে এখানে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ও ডি।
এখন ইনভেন্টরি আমার কত ছিল সেটা দেখতে হবে। ইনভেন্টরি ছিল 10 লাখ, কারেন্ট অ্যাসেট হচ্ছে 15 লাখ। ইনভেন্টরি ছিল 10 লাখ, কারেন্ট লায়াবিলিটি ছিল 7,50,000, ব্যাংক ওভারড্রাফট ছিল 2,50,000। 15 লক্ষ টাকা থেকে যদি আমি 10 লক্ষ টাকা বাদ দিই পেয়ে যাব 5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা থেকে যদি 2.5 লক্ষ টাকা বাদ দিই পেয়ে যাব 5 লক্ষ টাকা। অর্থাৎ 5 লক্ষকে আমরা 5 লক্ষতে ভাগ করলে 1:1, 1:1। অর্থাৎ কুইক রেশিওর আদর্শ মানটা বা স্ট্যান্ডার্ড মানটাও ছিল 1:1। তো এখানে অঙ্কের ভিতরে দেখা যাচ্ছে 1:1, অর্থাৎ কার্বনের অবস্থা সন্তোষজনক। গ্রস প্রফিট রেশিও, গ্রস প্রফিট ডিভাইডেড সেলস ইন্টু 100। আর গ্রস প্রফিট এখানে দেওয়া ছিল কত? গ্রস প্রফিট আমার দেওয়া ছিল না, তাই সেলস থেকে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড সেলস ইন্টু 100। সেলস ছিল 15 লাখ, কস্ট অফ গুড সোল্ড ছিল 8 লাখ, সেল ছিল 12 লাখ। 8 লাখ, 12 লাখ ইন্টু 100, অর্থাৎ এটা 4 লাখ। ইন্টু 100। এটাকে আমরা এখন ভাগ করলে যা পাবো, ভাগ করে দেখি। এর ভিতরে আমরা 4 নম্বরে নেট সেলসটা বের করি। নেট প্রফিট, net profit divided net sales into 100। নেট প্রফিট এখানে সরাসরি দেওয়া নাই, আমার গ্রস প্রফিট থেকেই আমরা নেট প্রফিটটা বের করে নেব। গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, নেট সেলস ইন্টু 100। আমরা গ্রস প্রফিট ছিল 4 লাখ, অপারেটিং এক্সপেন্সেস ছিল 2 লাখ, নেট সেলস ছিল 12 লাখ, 100। অর্থাৎ আমরা 4 লাখ থেকে 2 লাখ বাদ দিয়ে 12 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই আমার নেট প্রফিট রেশিও। चार लाख,
তো এখানে আমার গ্রোস প্রফিটটা আসবে 33.33%। নেট প্রফিটটা আমার আসবে এখানে 0.67%। অর্থাৎ এখানে গ্রস প্রফিটও বেশি, নেট প্রফিটও আমাদের আদর্শ মান থেকে, অর্থাৎ কারবারের অবস্থা সন্তোষজনক। ইনভেন্টরি টার্নওভার রেশিও, cost of goods sold, average inventory। প্রিয় শিক্ষার্থী, যদি অ্যাভারেজ ইনভেন্টরি আমরা একটা মাত্র ইনভেন্টরি অঙ্কের ভিতরে থাকে তাহলে আমরা অ্যাভারেজটা ওই একটাকে অ্যাভারেজ হিসেবে ধরবো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এবং সেলস দুটোই আছে, আমরা যদি সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড থাকে তাহলে কস্ট অফ গুডস সোল্ডটাকে আমরা ধরবো, আর যদি কস্ট অফ গুডস সোল্ড না থাকে তাহলে সেলসটাকে ধরবো। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড আমার দেওয়া আছে 8 লাখ, ইনভেন্টরি দেওয়া আছে 2 লাখ, 4 টাইমস, অর্থাৎ কারবারের অবস্থা সন্তোষজনক। কারণ 8 বারে যেখানে বিক্রি করতে হবে আদর্শ মানে, কিন্তু সেখানে 4 বারে বিক্রি করে ফেলছি, তাই কারবারের অবস্থা সন্তোষজনক। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসে প্রয়োজনে আরেকটা অনুপাত বিশ্লেষণের বিস্তারিত নিয়ে আলোচনা করব। তা আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।